আজকের এই পর্বে আমরা এক বীর সন্ন্যাসীর গল্প শুনব। এমন একজনের গল্প যার জীবনটা আজও আমাদের সবার জন্য একটা বিরাট অনুপ্রেরণা। চলুন স্বামী বিবেকানন্দের সেই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে কলকাতার এক সাধারণ ছেলে নরেন্দ্রনাথ দত্ত কিভাবে হয়ে উঠলেন বিশ্বজুড়ে পরিচিত স্বামী বিবেকানন্দ? এমন কি ছিল তার মধ্যে যা আজও তাকে এত প্রাসঙ্গিক করে রেখেছে? চলুন এই রহস্যটারই সমাধান খোঁজা যাক। তো গল্পটা শুরু হচ্ছে সেই ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি কলকাতায়। নরেন্দ্রনাথ দত্ত, যাকে সবাই নরেন বলেই ডাকত, ছোটবেলা থেকেই তার মনে ছিল হাজারো প্রশ্ন, অফুরন্ত জিজ্ঞাসা, মানে সব কিছুকেই তিনি যুক্তির দাড়িপাল্লায় মেপে দেখতে চাইতেন। মজার ব্যাপার হল, নরেনের চরিত্রটা ছিল একেবারে দুই মেরুর মতো। একদিকে যেমন তিনি অসম্ভব দুরন্ত, খেলাধুলা আর পড়াশোনায় তুখর আর প্রচণ্ড যুক্তিবাদী, ঠিক তেমনি অন্যদিকে তার মধ্যে ছিল একটা গভীর আধ্যাত্মিক টান। প্রায় দেখা যেত তিনি শিব, রাম বা হনুমানের মূর্তির সামনে তন্ময় হয়ে ধ্যানে বসে আছেন। তার দুরন্তপনা এতটাই ছিল যে মা ভুবনেশ্বরী দেবী মজা করে বলতেন, শিবের কাছে ছেলে চাইলাম, তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। ভাবুন একবার, এই ছোট্ট ঘটনাটাই কিন্তু তার সেই অফুরন্ত প্রাণশক্তির একটা দারুণ পরিচয় দেয়, যা কিনা পরবর্তীকালে তার সব কাজের চালিকা শক্তি হয়ে উঠেছিল। কিন্তু এই সব যুক্তিতর্ক, সব প্রশ্ন যেন একটা জায়গায় এসে থেমে গেল, আর সেটা হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার সাক্ষাতের পর। এই দেখা হওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। নরেনের ভেতরে যে আধ্যাত্মিক আগুনটা ছিল, সেটা যেন দাউ দাউ করে জ্বলে উঠল। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। তিনি এক নতুন পরিচয়ে আবির্ভূত হলেন, পরিব্রাজক সন্ন্যাসী। গুরুর দেখানো পথেই এবার তিনি দেশ আর দেশের মানুষকে নতুন করে জানতে এক অজানার পথে বেরিয়ে পড়লেন। কোনো টাকা পয়সা বা নির্দিষ্ট কোনো গন্তব্য ছাড়াই তিনি পায়ে হেঁটে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়ালেন, আর এই যাত্রা পথেই তিনি মুখোমুখি হলেন আসল ভারতের। তার যাত্রাটা শুরু হয়েছিল উত্তরের বিশাল হিমালয় থেকে। নৈনিতাল, আলমোড়া, ঋষিকেশের মতো জায়গায় তিনি কঠোর তপস্যা করে জ্ঞান অর্জন করলেন। এরপর তিনি এসে পৌঁছলেন ভারতের ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে। দিল্লির রাজপথ থেকে শুরু করে রাজপুতানার মরুভূমি পর্যন্ত তিনি ভারতের গৌরবময় ইতিহাস আর তার বর্তমান অবস্থা দুটোই নিজের চোখে দেখলেন। এভাবেই পায়ে হেঁটে তিনি পৌঁছলেন ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে। এই লম্বা যাত্রায় তিনি কিন্তু শুধু ভারতের ভূগোল দেখেননি, দেখেছিলেন ভারতের আত্মার আসল ছবিটা। তাহলে তিনি কি দেখলেন এই যাত্রায়? একদিকে দেখলেন দেশের মানুষের সাংঘাতিক দারিদ্র্য আর শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা কুসংস্কার, আবার অন্যদিকে দেখলেন এই সাধারণ মানুষগুলোর মধ্যেই রয়েছে এক অদম্য আধ্যাত্মিক শক্তি। এই দুটো বিপরীত ছবি তার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। আর তার এই ভারত ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, মানে ক্লাইম্যাক্সটা এলো কন্যাকুমারীতে। এখানেই তিনি তার জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পেলেন। ভাবুন, ভারতের একেবারে শেষ শিলাখণ্ডের উপর ৩ দিকে উত্তাল সমুদ্র, আর তিনি সেখানে বসে টানা ৩ দিন আর ৩ রাত গভীর ধ্যানে মগ্ন হলেন। তার চোখের সামনে তখন ভেসে উঠেছিল গোটা ভারতবর্ষের ছবি। এই ধ্যানকেই বলা হয় কন্যাকুমারী সংকল্প। তিনি পরিষ্কার বুঝতে পারলেন তার জীবনের লক্ষ্য শুধু নিজের মুক্তি নয়, বরং ভারতের কোটি কোটি ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, তাদের সেবা করা। তিনি ভারতের পুনর্জাগরণের একটা স্পষ্ট স্বপ্ন দেখতে পেলেন। ভারতকে জাগানোর এই নতুন বার্তা আর সংকল্প নিয়ে তিনি পাড়ি দিলেন পশ্চিমে। তার নতুন কর্মক্ষেত্র হয়ে উঠল আমেরিকার শিকাগো শহর। সালটা ছিল ১৮৯৩। শিকাগোতে বসেছে বিশ্বধর্ম মহাসভার আসর। বিশ্বের তাবর তাবর ধর্মগুরুদের মাঝে উপস্থিত ছিলেন এক অচেনা, গেরুয়া পোশাক পরা ভারতীয় সন্ন্যাসী। যখন তার বলার সুযোগ এলো, তিনি তার ভাষণটা শুরু করলেন খুব সহজ আর আন্তরিক কয়েকটি শব্দ দিয়ে। আমেরিকার সমবেত ভগিনী ও ভ্রাতাগণ,
ব্যাস, এরপর যা ঘটল তা এক কথায় ইতিহাস। প্রায় ৭,০০০ দর্শক টানা ২ মিনিট ধরে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন। এই একটা সম্বোধনেই তিনি যেন গোটা বিশ্বের মন জয় করে নিলেন। পরের দিন আমেরিকার খবরের কাগজগুলোই শুধু তারই কথা। নিউ ইয়র্ক হেরাল্ড তো লিখেই দিল, বিবেকানন্দ নিঃসন্দেহে এ ধর্মসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এক মুহূর্তে তিনি হয়ে উঠলেন সাইক্লনিক মঙ্ক অফ ইন্ডিয়া, আর ভারতকে এনে দিলেন বিশ্বের দরবারে এক নতুন সম্মান। বিশ্ব জয় করে দেশে তো ফিরলেন, কিন্তু তার আসল লক্ষ্যটা ছিল ভারতের যুব সমাজ। কারণ তিনি জানতেন এই তরুণরাই পারবে নতুন করে ভারতকে গড়তে। তারই ভাবনাকে বাস্তবে রূপ দিতে ১৮৯৭ সালে তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। এটা শুধু একটা সংগঠন ছিল না, এটা ছিল সেবার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির একটা নতুন পথ। মিশনের মূল মন্ত্রটা ছিল আত্মনো মোক্ষার্থম জগদ্হিতায় চ। মানেটা খুব সহজ, নিজের মুক্তির পাশাপাশি জগতের কল্যাণ করা। এটাই ছিল বিবেকানন্দের কর্মযোগের মূল কথা, সেবার মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া। বিবেকানন্দের কাছে শিক্ষা মানে কিন্তু শুধু কিছু তথ্য মুখস্থ করা ছিল না। তার মতে আসল শিক্ষা হলো সেইটা যা জীবন গঠন করে, মানুষ তৈরি করে এবং চরিত্র গঠন করে। এক কথায়, যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। আর যুব সমাজের জন্য তার সবচেয়ে বড় বার্তাটা ছিল উপনিষদের এই মন্ত্রটি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বারাণ্যী বোধতা। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই একটা কথাই যেন তার গোটা জীবনের দর্শনকে তুলে ধরে। আত্মবিশ্বাস, সাহস আর লক্ষ্যের দিকে একাগ্র থাকাই হল সাফল্যের আসল চাবিকাঠি। আজ এই আলোচনা শেষে আমাদের সবার নিজেদেরকে একটা প্রশ্ন করা খুব দরকার। বিবেকানন্দের এই মানুষ গড়ার ডাকে সাড়া দিয়ে আমরা নিজেদের চরিত্রকে আর আমাদের দেশকে উন্নত করতে ঠিক কী করতে পারি? উত্তরটা কিন্তু আমাদের সবার মধ্যেই লুকিয়ে আছে।